ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসে আমি আলোচনা করব ক্রোমোজোম নিয়ে। এখন দেখো, ক্রোমোজোম টার্মটা তোমরা অনেকদিন থেকেই শুনেছো। ক্রোমোজোম শব্দটা প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। ক্রোমোজোম শব্দটা এসছে দুটো গ্রিক শব্দ থেকে। ক্রোম মানে হচ্ছে বর্ণ বা রং, আর সোমা মানে হলো দেহ। তার মানে যেটা দাঁড়ালো, এটা হলো একটা রঙিন দেহ। এখন কোষের মধ্যে তো রঙিন দেহ এরকম থাকবে না। আসলে যদি কোষকে রঞ্জিত করা যায়, মানে স্টেনিং করা যায়, তোমরা নিশ্চয়ই জানো, কোষ পড়াতে গিয়ে আমি তোমাদের বলেছি যে কোষকে আমরা যখন কলা সংক্রান্ত স্টাডি করি তখন কোষকে কিন্তু বিভিন্ন স্টেন বা রঞ্জক দিয়ে আমরা রং করতে পারি। এই রং করার সময় কোষের যে অংশটা খুব ভালো বর্ণ বা রং নেয় সেটা হলো ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোম অংশটাকে তাই আমরা রঙিন দেহ বলতে পারি। আদিকোষ, আদর্শ কোষ, এই দু ধরনের কোষের কথা তোমরা জানো। আদি কোষের ক্ষেত্রে বা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে ক্রোমোজোম আছে তার সাইটোসল বা সাইটোপ্লাজমে। অথচ ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে তোমরা যদি দেখো, তার যেহেতু সুগঠিত নিউক্লিয়াস আছে, তাই তার ক্ষেত্রে ক্রোমোজোমটা থাকবে নিউক্লিয়াসে, এবং নিউক্লিয়াসের আরো স্পেসিফিক্যালি বললে নিউক্লিয় জালকের মধ্যে। তোমরা তাহলে কোথায় দেখতে পাবে? নিউক্লিয়াসের নিউক্লিয় জালক অংশে, এবং সেখানেই ক্রোমোজোমটা ঘনীভূত অবস্থায় থাকবে। এবার আমি ক্রোমোজোমের সকল্ড ওরকম একটা ডেফিনেশন না বলে আমরা প্রথমেই বোঝার চেষ্টা করব যে কি কি বৈশিষ্ট্য আমরা ক্রোমোজোমের ক্ষেত্রে দেখতে পাই। দেখো, প্রথমত বলি যে ক্রোমোজোম একটা সূত্রাকার, মানে সুতোর মতো প্যাঁচানো অংশ। যেরকম মানে এটা বেশ একটা সুতোর মতো এরকম প্যাঁচানো অংশ দিয়ে তৈরি। এটা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড বলতে আমরা দু রকম নিউক্লিক অ্যাসিড জানি। মূলত এটা ডিএনএ ও আরএনএ, এই দু ধরনের যে নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর রাইবোনিউক্লিক অ্যাসিড, এই দু ধরনের নিউক্লিক অ্যাসিড তোমরা ক্রোমোজোমের মধ্যে দেখতে পাবে। এবং বিভিন্ন ধরনের প্রোটিন ক্রোমোজোমকে, এই নিউক্লিক অ্যাসিডকে পুরো ঘিরে রাখে এবং ক্রোমোজোম তৈরিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যেমন হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন ইত্যাদি। এটা স্বপ্রজননশীল বা আত্মপ্রজননশীল, অর্থাৎ এরা নিজেদেরকে তৈরি করতে পারে, বিভাজন করতে পারে। যেমন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে রেপ্লিকেশন পদ্ধতিতে। তাই আমি বলতে পারি যে ক্রোমোজোমটা স্বপ্রজননশীল। একটা কোষের ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোম সে নিজে থেকেই তৈরি করতে সক্ষম। বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কারণ তোমরা ছোটবেলা থেকেই শুনে আসো যে তুমি তোমার বাবার মতো দেখতে, তুমি তোমার মায়ের মতো দেখতে, কাউকে আবার কেউ বলে দাদুর মতো দেখতে, অমুকের মতো দেখতে। তো এই কেন এরকম মতো দেখতে বা অনেক বৈশিষ্ট্য আমরা পূর্বপুরুষের কাছ থেকে, আমাদের কোনো ক্ষেত্রে বাবার কাছ থেকে, কোনো ক্ষেত্রে মায়ের কাছ থেকে, দাদু দিদার কাছ থেকে, কাকুর কাছ থেকে ইত্যাদি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে অনেক বৈশিষ্ট্য পেয়ে থাকি। সেগুলোকে আমরা বলতে পারি বংশগত বৈশিষ্ট্য। অর্থাৎ বংশগত বৈশিষ্ট্যগুলোকে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে, এক জেনারেশন থেকে পরের জেনারেশনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্রোমোজোমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অর্থাৎ ক্রোমোজোম ছাড়া সেটা সম্ভব নয়। এবং ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ অংশটি আছে, এই ডিএনএ বা জিন, এই কথাটাও তোমরা শুনেছো, জিন সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা প্রজাতির পরিব্যক্তি মানে মিউটেশন, প্রকরণ মানে ভ্যারিয়েশন, এবং বিবর্তন মানে অ্যাডাপ্টেশন, ইভলিউশন। বিবর্তন মানে বেসিক্যালি ইভলিউশন। তো এই পরিব্যক্তি, প্রকরণ এবং বিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় হলো ক্রোমোজোম। এবার আমরা চলে আসি ক্রোমোজোমের ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার কেমন হয়। একটা ক্রোমোজোম মেটাফেজ দশায়, তোমরা কোষ বিভাজন পড়েছো, কোষ বিভাজনের বিভিন্ন দশায় কিন্তু ক্রোমোজোম বিভিন্ন রকম দেখতে। তো আমরা মেটাফেজ দশায় একটা সুন্দর আদর্শ ক্রোমোজোম কেমন দেখতে হবে আমি তার একটা মোটামুটি চিত্র এখানে এঁকেছি। তো ক্রোমোজোমের মধ্যে বেসিক্যালি তোমরা যেগুলো দেখতে পাবে মেটাফেজ দশায়, তো এই যে অরেঞ্জ কালারের যে অংশটা দেখতে পাচ্ছ, একে আমরা বলবো ক্রোমাটিড। কি বলবো? ক্রোমাটিড। অর্থাৎ সূত্রাকার যে অংশ দুটো দেখতে পাচ্ছ সেগুলোকে আমি বললাম ক্রোমাটিড। তাহলে দুটো ক্রোমাটিড কিন্তু আমরা মেটাফেজ দশায় দেখতে পাবো। এবার প্রত্যেকটা ক্রোমাটিড যদি আমরা তার গঠনটা একটু ভিতরে গিয়ে দেখতে চেষ্টা করি, তাহলে প্রতিটা ক্রোমাটিড দেখা যাবে
দুটি করে ক্রোমোনিমা তন্তু দ্বারা গঠিত। এই যে এক একটা ক্রোমাটিড, অর্থাৎ এইটা হচ্ছে একটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিড তার যে এক একটি তন্তু সেগুলোকে বলছি ক্রোমোনিমা। এবার সেই ক্রোমোনিমাটা যদি প্যারালাল কয়েলিং থাকে, এরকম প্যারালাল কয়েল থাকে, তাকে বলি প্যারানেমিক কয়েল। প্যারানেমিক কয়েল। আবার যদি অ্যান্টি প্যারালাল ভাবে এই ক্রোমোনিমা গুলো বিন্যস্ত থাকে, এরকম অর্থাৎ একে অপরের বিপরীত দিকে যদি বিন্যস্ত থাকে, তাকে আমরা বলতে পারি প্লেকটোনেমিক কয়েল। প্লেকটোনেমিক কয়েল, অর্থাৎ সেটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। তাহলে ক্রোমাটিড গুলো আবার ক্রোমোনিমা নিয়ে গঠিত। এরপর যদি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর দেখো, তাহলে দেখবে মাঝ বরাবর, বেশিরভাগ ক্ষেত্রে মাঝ বরাবরই দেখা যাবে মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ দেখতে পাবে। অর্থাৎ একটা বড় আকারের খাঁজ দেখা যাবে, তাকে বলা হবে মুখ্য খাঁজ। আর কিছু ছোট আকারের খাঁজ দেখতে পাবে এখানে এখানে, এগুলো একটু অগভীর খাঁজ, এগুলোকে বলা হবে গৌণ খাঁজ, বা এগুলোকে বলা হয় ইংরেজিতে সেকেন্ডারি কনস্ট্রিকশন। তাহলে মূল যে মাঝ বরাবর যে গভীর খাঁজ থাকছে তাকে বলছি মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ, আর তা বাদ দিয়ে যে খাঁজগুলো থাকছে তাকে বলছি গৌণ খাঁজ। এবার মুখ্য খাঁজ অংশে দেখো একটা পিঙ্ক কালারের গোলাকার চাকতির মতো অংশ রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ অংশ, একে বলা হয় সেন্ট্রোমিয়ার। কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অংশটি কোষ বিভাজনের সময় যখন বেম তন্তুর সাথে যুক্ত হয়ে ক্রোমোজোম চলন হতে হয়, তখন বেম তন্তুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে এই সেন্ট্রোমিয়ার অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেন্ট্রোমিয়ারকে ঘিরে আবার আমি এখানে সবুজ কালারে দেখাচ্ছি একটি প্রোটিনের আবরণ থাকে, তাকে বলা হয় কাইনেটোকোর। কি বলা হয়? কাইনেটোকোর। এবার ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশে কোন একটা গৌণ খাঁজে, সেটা উপরের গৌণ খাঁজে হতে পারে বা নিচের গৌণ খাঁজে হতে পারে, এরকম জায়গাতে নিউক্লিওলাস তৈরি হয়। কি তৈরি হয়? নিউক্লিওলাস। এই অঞ্চলটাকে বলা হয় নর, NOR। NOR এর পুরো নাম হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। অনেক বইতে তোমরা পাবে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন, বোথ আর কারেক্ট, নো প্রবলেম। তাহলে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন কি কাজ করছে আমরা একটু এখানে লিখে দেওয়ার চেষ্টা করি। নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন হচ্ছে নিউক্লিওলাস তৈরি করছে, এর কাজ হলো নিউক্লিওলাস তৈরি করা। সেন্ট্রোমিয়ারের কাজ কি একটু আগে আমি বলেছি, বেম তন্তুর সঙ্গে সংযুক্তিতে সাহায্য করা। তাহলে এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। বেম তন্তুর সাথে যুক্ত হতে কে সাহায্য করে, এই প্রশ্ন মাঝে মধ্যেই আসবে। তাহলে সেই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এবার তোমরা দেখো যে গৌণ খাঁজের পরবর্তী যে ক্রোমোজোমীয় প্রান্ত দেশ, এদিকেও একটা প্রান্ত আছে, এদিকেও একটা প্রান্ত আছে। বেশিরভাগ ক্রোমোজোমের ক্ষেত্রেই তোমরা দেখতে পাবে দুদিকে দুটো টেলোমিয়ার থাকবে। এরকম যদি ফ্ল্যাট অংশ থাকে তাকে বলে টেলোমিয়ার। কথাটা কি থেকে এসছে? টেল থেকে। টেল মানে লেজ, তা থেকে এসছে টেলোমিয়ার। এই টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের প্রান্ত দেশ, অর্থাৎ শেষ ভাগকে বলবো টেলোমিয়ার। বেশিরভাগ ক্রোমোজোমের ক্ষেত্রে দুপাশে দুটো টেলোমিয়ার থাকবে। এক্ষেত্রে এটা আমি বলেছি আদর্শ ক্রোমোজোম, অর্থাৎ আমি একটা ক্রোমোজোমের মধ্যে সব রকম অংশগুলো দেখানোর চেষ্টা করেছি। যদি টেলোমিয়ার অংশটা এরকম বাল্বের মতো ফুলে যায়, তাহলে তাকে বলা হবে স্যাটেলাইট বডি। কি বলা হবে? স্যাটেলাইট বডি। দেখছো অনেকটাই বাল্বের মতো ফোলা, আমি লিখলাম এটাই বাল্বের মতো স্ফীত বা ফোলা। তাহলে সেই অংশটাকে আমরা কি বলছি? স্যাটেলাইট বডি।
তাহলে একটা ক্রোমোজোমের ভৌত গঠনে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো অংশের কথা আমি বললাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভেতরে মেটাফেজ দশায় দুটো ক্রোমাটিড থাকছে, প্রত্যেকটা ক্রোমাটিড আবার দুটো করে ক্রোমোনিমা নিয়ে গঠিত। তার মানে এখানে 4টে ক্রোমোনিমা থাকবে, এই হিসেবটা ভালো করে মনে রাখবে। এবার ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর দেখো, সেখানে গভীর খাঁজকে আমি বলেছি মুখ্য খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন, আর যদি অন্যান্য খাঁজ থাকে তাকে বলবো গৌণ খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। মুখ্য খাঁজ অংশে যে চাকতির মতো অংশ থাকছে তাকে বলছি সেন্ট্রোমিয়ার। এটা গোলাকার, আবার একটু লিখে দিই, গোলাকার চাকতির মতো, তাহলে সেই অংশটিকে বলছি সেন্ট্রোমিয়ার। আবার সেন্ট্রোমিয়ারকে ঘিরে একটা প্রোটিনের কোটিং আছে, প্রোটিনের একটা আবরণ আছে, আস্তরণ আছে, তাকে আমরা কি বলছি কাইনেটোকোর। আর ক্রোমোজোমের প্রান্ত ভাগগুলোকে বলছি টেলোমিয়ার। জেনারেলি দুদিকে দুটো টেলোমিয়ার ম্যাক্সিমাম ক্রোমোজোমেই দেখতে পাবে, কিন্তু অনেক ক্ষেত্রে যদি একটা দিক বাল্বের মতো ফুলে যায় তাহলে তাকে বলা হবে স্যাটেলাইট বডি, আর স্বাভাবিক যেটা থাকবে সেটাকে বলবো টেলোমিয়ার। এবারে গৌণ খাঁজ অংশে যদি নিউক্লিওলাস তৈরি হয় তাহলে তাকে বলবো নর বা নিউক্লিওলার অর্গানাইজার বা নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। আরেকটু জিনিস জেনে নিই যে টেলোমিয়ার অংশটার কি ভূমিকা। টেলোমিয়ার অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ টেলোমিয়ার এটা প্রান্তভাগ তো। এবার ক্রোমোজোম যখন একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোম তৈরি হয় তখন প্রত্যেকবার ক্রোমোজোম তৈরির সময় এই টেলোমিয়ারের দৈর্ঘ্য হ্রাস পায়। তাহলে টেলোমিয়ারের এই দৈর্ঘ্য প্রত্যেকবার ক্রোমোজোম তৈরির সময় একটু করে কমে যায়, যার জন্য আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়, সেটাকে আমরা বলি এজিং, মানে বয়স, বয়ঃপ্রাপ্তি। ঠিক আছে, এজিং এবং সেনেসেন্স মানে বয়সের ছাপ পড়ে। আমাদের যে প্রত্যেকের বয়স বাড়া এটা একটা ইনএভিটেবল ঘটনা, এটা তুমি কোনো মতেই এড়াতে পারবে না। বয়স কিন্তু প্রত্যেকের বাড়ছে, তাহলে বয়স বাড়ার সাথে যদি বলে যে ক্রোমোজোমের কোন অংশ বয়স বাড়ার সাথে যুক্ত, তাহলে তার উত্তর হবে টেলোমিয়ার। আমি কারণটা বুঝিয়ে বললাম যে ক্রোমোজোম প্রত্যেকবার যখন বিভাজিত হয় প্রত্যেকবার একটু করে টেলোমিয়ারের দৈর্ঘ্য খুব কম পরিমাণে কমে যায়, তার জন্য প্রত্যেকবার টেলোমিয়ারের দৈর্ঘ্যটা কমে যায় বলে আমাদের এজিং বা বয়ঃপ্রাপ্তি এবং বয়সের যে ছাপ সেই ছাপটা আমাদের শরীরে দেখা যায়, তাকে ইংরেজিতে বলে সেনেসেন্স। এবার আমরা চলে আসি ক্রোমোজোমের সংখ্যা, অর্থাৎ একটা কোষে ক্রোমোজোম কতগুলো করে থাকতে পারে। কিছু কিছু কোষ দেখা যায় যাতে ক্রোমোজোম এক সেট থাকে, এক সেট ক্রোমোজোম থাকে। যদি এক সেট ক্রোমোজোম থাকে তাহলে আমরা বলবো হ্যাপ্লয়েড। এক সেট ক্রোমোজোম থাকে। যদি দু সেট ক্রোমোজোম থাকে তাহলে বলবো ডিপ্লয়েড। দেখো ডাই, ডাই মানেই কিন্তু দুই, ঠিক না? আবার তিন সেট যদি ক্রোমোজোম থাকে তাহলে ট্রাই কথাটার মানে থেকে ট্রিপ্লয়েড এসছে, ট্রাই মানে তিন। অর্থাৎ কোন কোষে যদি এক সেট মানে সব ক্রোমোজোম একটা একটা করে থাকে তাহলে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। এরকম কোষের উদাহরণ কি হবে? হ্যাপ্লয়েড কোষ তোমরা নিশ্চয়ই জানো, এরকম কোষ হচ্ছে যে কোনো ধরনের জনন কোষ। জনন কোষ বলতে শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি, পরাগরেণু ইত্যাদি, আমি দুটোই লিখলাম। তাহলে এখানে হ্যাপ্লয়েডকে আমরা প্রকাশ করি এন দিয়ে, অর্থাৎ এন সংখ্যক। প্রত্যেক কোষে এক সেট, যা ক্রোমোজোম থাকবে তা একটা একটা করে থাকবে, যেমন শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি। আবার যদি দু সেট থাকে অর্থাৎ 2n থাকে তাহলে বলবো ডিপ্লয়েড। যেমন তার এক্সাম্পল হচ্ছে দেহকোষ। আমাদের যে কোনো দেহকোষ তার ক্রোমোজোম কিন্তু ডিপ্লয়েড, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম সেখানে দুটো দুটো করে আছে। মানুষের যেমন 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া, এই জন্য আমরা 23 জোড়া, 46 বলার থেকেও বলা ভালো 23 জোড়া, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম দুটো দুটো করে আছে। আমাদের দুটো 1 নম্বর ক্রোমোজোম আছে, দুটো 2 নম্বর আছে, দুটো 3 নম্বর আছে, দুটো 4 নম্বর আছে, এই করে করে আমাদের 22 নম্বর ক্রোমোজোম পর্যন্ত সব দুটো দুটো করে আছে। এবার যদি আমাদের এক্স যদি থাকে
তাহলে হবে মেয়ে। আর যদি কারোর এক্স আর এক্স এর আরেকটা এক্স এর বদলে ওয়াই থাকে, মানে যৌন ক্রোমোজোমও কিন্তু এক জোড়া থাকে, ওয়াই থাকে, তাহলে এক্স ওয়াই থাকলে হয় ছেলে। তোমরা সবাই বিষয়টা জানো। এবার শুক্রাণুর ক্ষেত্রে কিন্তু সেখানে মানুষের ক্ষেত্রে আমি এই এক্সাম্পলটা অবশ্যই যেটা হচ্ছে মানুষ, ঠিক একইভাবে মানুষের ক্ষেত্রে শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা বা ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কিন্তু 23 জোড়া নয়, 23টি হবে। মানুষের শুক্রাণু এবং ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা হবে 23টি, যেখানে দেহকোষে হচ্ছে 23 জোড়া, কারণ দেহকোষ ডিপ্লয়েড প্রকৃতির, 2n প্রকৃতির। ট্রিপ্লয়েড অর্থাৎ কোথাও যদি 3 সেট করে ক্রোমোজোম থাকে, অর্থাৎ 3n সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে তাকে বলবো ট্রিপ্লয়েড। এরকম কোষের এক্সাম্পল কি হবে? এরকম কোষের এক্সাম্পল হচ্ছে শস্য। শস্য নিউক্লিয়াসে কিন্তু শস্যের যদি নিউক্লিয়াস তোমরা দেখো তাহলে দেখবে সেখানে 3 সেট ক্রোমোজোম আছে, অর্থাৎ সব ক্রোমোজোম সেখানে 3টে আছে। যদি 1 নম্বর ক্রোমোজোম থাকে তাহলে 3টে 1, 3টে 2, সব ক্রোমোজোম 3 সেট করে থাকবে। তাহলে 3 সেট যদি থাকে তাকে বলবো ট্রিপ্লয়েড। এভাবে কিন্তু হতে পারে ট্রিপ্লয়েডই শেষ নয়, এরকম ভাবে পলিপ্লয়েড যদি এর থেকেও বেশি থাকে তাহলে আমরা বলবো পলিপ্লয়েড। 4টে হলে টেট্রাপ্লয়েড, 5টা হলে পেন্টাপ্লয়েড, এভাবে। তবে এই 3 রকমই তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবে। বেশিরভাগ উদ্ভিদ বা প্রাণীর দেহকোষ যেগুলো, যেমন উদ্ভিদের যদি তুমি কাণ্ডের কোষ দেখো, মূলের কোষ দেখো, পাতার কোষ দেখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিপ্লয়েড। মানুষের ক্ষেত্রে যে কোনো আবরণী কলা কোষ দেখো, পেশি কোষ দেখো, যে কোনো কোষে কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির কোষ পাবে। হোয়ারাজ যদি শুক্রাণু, ডিম্বাণু, যে কোনো প্রজাতির শুক্রাণু, ডিম্বাণু, উদ্ভিদের ক্ষেত্রে পরাগ রেণু, মানে যৌন যে কোনো রেণু, তাহলে সেগুলো কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির রেণু হবে বা শুক্রাণু বা ডিম্বাণু হবে। তাহলে ক্রোমোজোমের সংখ্যা অনুযায়ী কোষকে আমরা এভাবে ভাগ করতে পারি। এবার চলে আসি দেহ গঠন এবং লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোজোম কত প্রকার। ক্রোমোজোম দেহ গঠন অনুযায়ী ক্রোমোজোম 2 প্রকার। একটা হচ্ছে অটোজোম, এটা দেহ ক্রোমোজোম। যদি কোনো ক্রোমোজোম দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিসে করে? দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণে ভূমিকা নেয়, তাহলে সেই ধরনের ক্রোমোজোমগুলোকে আমরা বলবো দেহ ক্রোমোজোম বা অটোজোম। যেমন এক্সাম্পল হিসাবে আমরা নিই, মানুষের ক্ষেত্রে মানুষের অটোজোমের সংখ্যা মানে দেহ ক্রোমোজোমের সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো। আমি একটু আগে বলেছি মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 46, কিন্তু অটোজোমের সংখ্যা হচ্ছে 44 বা 22 জোড়া। 44 বলার থেকেও 22 জোড়া বলাটা বেশি ভালো, কারণ ডিপ্লয়েড সবগুলো দুটো দুটো করে আছে, একটু আগেই তোমাদের আমি বলেছি। আবার অ্যালোজোম মানে কি? অ্যালোজোম মানে যদি যে ক্ষেত্রে যখন যৌন বৈশিষ্ট্য বা লিঙ্গ নির্ধারণে ভূমিকা নেয় যে ক্রোমোজোম, তাহলে যে ধরনের ক্রোমোজোম যৌন বৈশিষ্ট্য বা লিঙ্গ নির্ধারণে, অর্থাৎ সে কোনো জীব নারী হবে না পুরুষ হবে, মেল হবে না ফিমেল হবে, এই বৈশিষ্ট্য নির্ধারণের জন্য যদি আমরা ব্যবহার করি, যে ক্রোমোজোমগুলো ব্যবহার হয় ইনফ্যাক্ট সেগুলোকে বলা হয় অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। যেমন মানুষের তাহলে সেক্স ক্রোমোজোম কটা? মানুষের যদি টোটাল ক্রোমোজোম সংখ্যা 46 হয় তাহলে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম আছে 2 বা 1 পেয়ার, এক জোড়া। সেটা ছেলে হলে XY, XY হলে ছেলে, আর XX হলে মেয়ে, XX হলে মেয়ে। অর্থাৎ এটা তো সবার কনস্ট্যান্ট, ছেলে হোক মেয়ে হোক অটোজোম 22 জোড়াই থাকবে। আর তার সাথে যদি এক জোড়া যদি XY হয় তাহলে সেক্ষেত্রে ছেলে হবে, আর যদি XX হয় তাহলে মেয়ে হবে। এই ব্যাপারটা তাহলে আমরা দু ধরনের ক্রোমোজোমের পেলাম, সেটা বুঝতে পেরেছি সবাই আশা করি, যে অটোজোম আর অ্যালোজোম। অটোজোম মানে দেহ ক্রোমোজোম আর অ্যালোজোম মানে সেক্স ক্রোমোজোম। এটা দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, এটা যৌন বৈশিষ্ট্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবার তাহলে আরেকটা টার্মিনোলজিতে আমি চলে আসি, স্বাভাবিকভাবে আমাদের এই কথার মধ্যেই উঠে এলো, সেটা হলো ক্যারিওটাইপ।
ক্যারিওটাইপ। এখন ক্রোমোজোম সংক্রান্ত পড়াশোনায় কোন জীবের ক্রোমোজোম কতগুলো আছে না আছে, অটোজোম কটা, অ্যালোজোম কটা, এই নিয়ে যদি আমাদের ধারণা পেতে হয় তাহলে আমাদেরকে ক্যারিওটাইপ নিয়ে জানতে হবে, ক্যারিওটাইপিং করতে হবে। অর্থাৎ যে কোনো প্রজাতির স্থায়ী বৈশিষ্ট্যের স্থায়ী ক্রোমোজোম সেটকে প্রকাশ করার পদ্ধতি, অর্থাৎ একটা কথা তোমরা সকলেই জেনে রাখো যে কোনো প্রজাতির একটা ক্রোমোজোম সংখ্যা কনস্ট্যান্ট বা ধ্রুবক। অর্থাৎ মানুষের যেমন আমি বলছি 46 জোড়া, সেটা স্থায়ী বৈশিষ্ট্যের জন্য, মানুষের যেগুলো কমন স্থায়ী বৈশিষ্ট্য সেই স্থায়ী বৈশিষ্ট্যগুলোর জন্য কিন্তু স্থায়ী ক্রোমোজোম সেট আছে। যেমন মানুষের ক্ষেত্রে সেটা কিরকম, মানুষের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 44 তার সাথে XY, তাহলে 44টা অটোজোম, এটা হলো অটোজোম 44A আর XY, তাহলে টোটাল কত হলো 46। আবার নারীর ক্ষেত্রে কত বা মহিলার ক্ষেত্রে কত, 44টা অটোজোম তার সাথে আছে XX, তাহলে 46। অর্থাৎ মানুষের এরকম একটা ক্যারিওটাইপ লিখলে আমরা বুঝতে পেরে যাব এই প্রথম পার্টটা হচ্ছে কটা অটোজোম আছে আর পরের পার্টটা হচ্ছে কটা অ্যালোজোম আছে, অর্থাৎ যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম কটা আছে সেই বিষয়ে আমাদের একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে যদি আমরা কোনো প্রজাতির ক্যারিওটাইপ সম্পর্কে জানি। তাহলে এটা হচ্ছে মানুষের ক্যারিওটাইপ লেখার পদ্ধতি, 44AXX বা 44AXY, XY হলে পুরুষ আর XX হলে নারী। তোমরা এটা সকলেই আগে থেকে অনেক পড়েছো। এবার তাহলে আমরা চলে আসি, আমরা একটু আগে দেখলাম যে একটা ক্রোমোজোমের মাঝে মোটামুটি মুখ্য খাঁজ অংশে সেন্ট্রোমিয়ার থাকে। এবার সেন্ট্রোমিয়ার তার অবস্থান সবসময় যে মাঝে সেন্ট্রোমিয়ার থাকবে এমনটা নয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাঝে সেন্ট্রোমিয়ার থাকে কিন্তু সবসময় থাকে না। যদি ক্রোমোজোমের মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার থাকে, কোথায় থাকে, ক্রোমোজোমের মাঝে সেন্ট্রোমিয়ার থাকে, তাহলে তাকে বলবো মেটাসেন্ট্রিক। আমি যদি একটা ছবি আঁকার চেষ্টা করি তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম সম্পর্কে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এইটা হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার, এবার তাতে ক্রোমাটিড গুলো দেখো দুপাশের যে ক্রোমাটিড প্রায় সমান, অর্থাৎ এই দুটো যদি ক্রোমাটিড হয় তাহলে ক্রোমাটিডের একদম ঠিক মাঝ বরাবর অংশে সেন্ট্রোমিয়ার রয়েছে। তাহলে এরকম সেন্ট্রোমিয়ার হচ্ছে, মানে এরকম যদি ক্রোমোজোম হয় তাহলে সেটা হলো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক একইভাবে আমি আগে ছবিটা এঁকে দেখিয়ে দিই, যদি মাঝ থেকে একটুখানি সরে, অর্থাৎ একটা বাহু একটু বড় আর একটা বাহু একটু ছোট, এইটা একটু বড় বাহু এটা একটু ছোট বাহু, আমরা তাহলে বলতে পারি যে ক্রোমোজোমের মাঝ থেকে সরে যদি সেন্ট্রোমিয়ার থাকে, ক্রোমোজোমের মাঝ থেকে সরে সেন্ট্রোমিয়ার থাকছে, তাহলে এটা এই ছবি। তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি সাবমেটাসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কেমন হবে, আমি আগে ছবিটা আঁকি, যদি একটা বাহু বেশ অনেকটা বড় আর একটা বাহু ছোট, দেখো অনেকটা ছোট, অর্থাৎ আমি এখানে মাঝ থেকে সরে না বলে যদি বলি যে ক্রোমোজোমের প্রান্তের দিকে সেন্ট্রোমিয়ার থাকে, অর্থাৎ ক্রোমোজোমের প্রান্তের দিকে সেন্ট্রোমিয়ার থাকে, প্রান্তের দিকে। আগেরটা বলেছিলাম মাঝ থেকে সরে, অর্থাৎ মেটাসেন্ট্রিকে ছিল মাঝে, একদম ক্রোমোজোমের মাঝামাঝি সেন্ট্রোমিয়ার ছিল। যদি মাঝ থেকে সরে ছিল তাহলে বলেছিলাম সাব মেটাসেন্ট্রিক, একদম প্রান্তের দিকে, মানে একটা বাহু খুব বড় আর একটা বাহু একদম ছোট, তাহলে সেটাকে আমি বলেছি অ্যাক্রোসেন্ট্রিক। আরেকটা দেখাবো টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক মানে একদম যদি টেলে সেন্ট্রোমিয়ার থাকে, অর্থাৎ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে, সেন্ট্রোমিয়ারটা দেখো একদম
প্রান্ত ভাগে থাকছে। তাহলে যদি ক্রোমোজোমের একদম প্রান্তে থাকে, ক্রোমোজোমের প্রান্তে সেন্ট্রোমিয়ার অবস্থান করে, তাহলে তাকে আমরা বলবো টেলোসেন্ট্রিক। নাম থেকেই অনেকটা বুঝতে পারছি, টেলো মানে প্রান্তে, অর্থাৎ মাঝে থাকলে মেটাসেন্ট্রিক, মাঝ থেকে একটু সরে থাকলে সাব মেটাসেন্ট্রিক, প্রান্তের দিকে থাকলে অ্যাক্রোসেন্ট্রিক, আর যদি প্রান্তেই থাকে, একদম শেষে থাকে, অর্থাৎ সেক্ষেত্রে বাহুর কোনটা বড় বাহু ছোট বাহু বলা যাবে না। এক্ষেত্রে দুটো বাহুর, ক্রোমোজোমের দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, এক্ষেত্রে একটা বাহু বড়, এক্ষেত্রে একটা বাহু ছোট। অ্যাক্রোসেন্ট্রিকও তাই, একটা বাহু অনেকটা বড়, একটা বাহু ছোট। আর টেলোসেন্ট্রিকে কিন্তু একটাই বাহু পাবে, অপর কোনো বাহু তোমরা পাবেই না, কারণ সেখানে ক্রোমোজোমের প্রান্তে আছে সেন্ট্রোমিয়ারটা। এরপর চলে আসি সেন্ট্রোমিয়ারের নাম্বার অনুযায়ী সেন্ট্রোমিয়ার কটা আছে। আমরা জেনারেলি দেখলাম আদর্শ ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার একটা আছে, কিন্তু আমি তোমাদের দেখাবো অ্যাসেন্ট্রিক। যদি মানে এখানে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট মানে সেন্ট্রোমিয়ার নেই, সেন্ট্রোমিয়ার থাকে না। মনো কথাটার মানে কি? মনো মানে তোমরা সবাই জানো এক, তাহলে সেন্ট্রোমিয়ার যদি একটা থাকে, সেন্ট্রোমিয়ার একটি থাকে, তাহলে সেটা মনোসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক, ডাই কথাটার মানে কি টু, তাহলে সেন্ট্রোমিয়ার কটা থাকার কথা? সেন্ট্রোমিয়ার অবশ্যই দুটি থাকবে। আর যদি সেন্ট্রোমিয়ার দুইয়ের বেশি থাকে, পলি কথাটার মানে হচ্ছে অনেক, তাহলে সেন্ট্রোমিয়ার যখন অনেক থাকবে, সেন্ট্রোমিয়ার অনেক বা দুইয়ের বেশি লিখে দিলাম, তখন তাকে বলবো পলিসেন্ট্রিক। তাহলে আমি একটু ছবি আঁকার চেষ্টা করি, যে যদি এরকম থাকে, অর্থাৎ একটা সেন্ট্রোমিয়ারে কোনো সেন্ট্রোমিয়ার নেই, ক্রোমাটিডে দেখো, পরেরটাতে যদি দেখি এইটা ধরো সেন্ট্রোমিয়ার, তাহলে একটা সেন্ট্রোমিয়ার আছে আমরা দেখতে পাচ্ছি। আবার এইখানে যদি আঁকি, তাতে যদি দুটো সেন্ট্রোমিয়ার দেখতে পাই, এরকম দুটো সেন্ট্রোমিয়ার দেখছি, তাহলে দুটো যখন সেন্ট্রোমিয়ার দেখছি, এই ইয়েলো স্পট গুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার। আমি প্রত্যেকটাতে আর পয়েন্ট করছি না, একটাতে পয়েন্ট করেছি, তাহলে এগুলো সেন্ট্রোমিয়ার। যদি না থাকে তাহলে অ্যাসেন্ট্রিক, যদি একটা থাকে তাহলে মনোসেন্ট্রিক, আর যদি দুটো থাকে তাহলে ডাইসেন্ট্রিক, আর যদি দুইয়ের বেশি থাকে, দুইয়ের বেশি থাকলে কেমন হবে একটু আঁকার চেষ্টা করি। দুইয়ের বেশি যদি থাকে তাহলে এরকম এখানে থাকলো, এখানে থাকলো, তবে জেনে রাখবে দুইয়ের বেশি থাকলে সেগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে থাকতে পারে, কোনো প্যাটার্ন থাকবে না, কোথাও কাছাকাছি দুটো আছে, কোথাও দূরে দূরে থাকছে। তাহলে একাধিক মানে দুইয়ের বেশি থাকবে, অবশ্যই মোর দ্যান টু থাকবে, মোর দ্যান টু থাকবে, তাহলে সেটা হচ্ছে পলিসেন্ট্রিক। এবং পলিসেন্ট্রিক ক্রোমোজোমে যেহেতু সেন্ট্রোমিয়ার গুলো এখানে ছড়ানো, সেন্ট্রোমিয়ার গুলি বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, মানে যখনই অনেকগুলো জিনিস থাকবে, অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকবে, তখনই সেগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকবে। এরকম বিক্ষিপ্তভাবে ছড়ানো আছে বলে এই ধরনের সেন্ট্রোমিয়ারকে বলা হয় ডিফিউজড সেন্ট্রোমিয়ার। কি বলা হয়? ডিফিউজ সেন্ট্রোমিয়ার বা বিক্ষিপ্ত সেন্ট্রোমিয়ার। ডিফিউজ সেন্ট্রোমিয়ার বা বিক্ষিপ্ত সেন্ট্রোমিয়ার। তাহলে একটা থাকলে মনোসেন্ট্রিক, না থাকলে অ্যাসেন্ট্রিক, দুটো থাকলে ডাইসেন্ট্রিক, দুইয়ের বেশি যদি থাকে তাহলে সেরকম অবস্থাকে আমরা বলবো পলিসেন্ট্রিক ক্রোমোজোম। এবার আমি আজকের ক্লাসের আমরা প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি আরেকটা টার্মিনোলজি নিয়ে, যেহেতু আমরা হ্যাপ্লয়েড কোষের কথা বললাম, তাহলে আরেকটা টার্মিনোলজি নিয়ে একটু বলি। জিনোম, তোমরা অনেক জায়গায় পাবে জিনোম টার্মটা। জিনোম কি না, কোন প্রজাতির হ্যাপ্লয়েডস, যে কোনো প্রজাতির হ্যাপ্লয়েড কোষে বা হ্যাপ্লয়েড সেটে, লেখো হ্যাপ্লয়েড সেটে অবস্থিত
জিনের সমষ্টি, তাকে বলে জিনোম। অর্থাৎ যে কোনো কোষ যদি সেটা ডিপ্লয়েড কোষও হয়, তাহলে জিনোম বোঝাতে গেলে কি করতে হবে না হ্যাপ্লয়েড সেটকে স্টাডি করতে হবে। তার হ্যাপ্লয়েড সেট এর মধ্যে কটা জিন আছে, অর্থাৎ এক সেট ক্রোমোজোম গুলোতে যতগুলো জিন থাকবে সেই জিনের সমষ্টিকে বলা হবে জিনোম। যে কোনো প্রজাতি মানুষের জিনোম, তাহলে ওই 23টা হচ্ছে মানুষের জিনোম, 46টা আমরা স্টাডি করব না, যেহেতু সবগুলো দুটো দুটো করে আছে, তাহলে আমরা এক সেট ক্রোমোজোম স্টাডি করলেই চলে। তাই জিনগত স্টাডির ক্ষেত্রে এই জিনোম ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাস থেকে আমরা বেসিক্যালি ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম, ক্রোমোজোম কেমন দেখতে অর্থাৎ তার ফিজিক্যাল স্ট্রাকচারটা কেমন হয় সেটা জানলাম। ফিজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, দৈহিক গঠন লিঙ্গ অনুযায়ী ক্রোমোজোম কত প্রকারের হয় সেটা সম্পর্কে আমরা জানলাম। আর ক্রোমোজোমের কাজ সম্পর্কে আমি প্রথমেই বলেছিলাম, তবু আরেকবার আমি মনে করিয়ে দিই যে ক্রোমোজোমের কাজ, ক্রোমোজোম এর কাজ আমরা প্রথমেই আলোচনা করেছিলাম, তবু আরেকবার বলি যে এটা বংশগত বৈশিষ্ট্য পরিবহন, বংশগত বৈশিষ্ট্য পরিবহন। অর্থাৎ এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যে উত্তরাধিকার সূত্রে আমরা যে সমস্ত বৈশিষ্ট্য পাই, গায়ের রং, মুখের গড়ন, চোখের বর্ণ, এই সমস্ত যেগুলো যে কোনো যে বৈশিষ্ট্য, কানের লতিটা কেমন হবে, রোলার জিভ হবে না নর্মাল জিভ হবে, আমাদের ব্লাড গ্রুপ কি হবে, আর এই সমস্ত যে বৈশিষ্ট্য সেটা সবই কিন্তু এই ক্রোমোজোমের দ্বারা পরবর্তী জেনারেশনে বাহিত হয়। এটা তাই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বংশগত বৈশিষ্ট্য পরিবহন। এবং যে কোনো প্রজাতির মিউটেশন, ভ্যারিয়েশন এবং ইভলিউশন, অর্থাৎ জীবের মধ্যে যে পরিবর্তন আসছে, জিনের মধ্যে যে পরিবর্তন আসছে সেটা হচ্ছে মিউটেশন, জিনের মধ্যে যে ভেদ তৈরি হচ্ছে সেটা হচ্ছে ভেরিয়েশন, এবং সেগুলো হতে হতে আস্তে আস্তে এক প্রজাতি থেকে অনেক সময় নতুন প্রজাতির বিবর্তন ঘটছে। সেই বিবর্তন ঘটার ক্ষেত্রে বা নতুন প্রজাতি সৃষ্টির ক্ষেত্রেও ক্রোমোজোমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।